মামা রতন, বয়স প্রায় ৩৮, পেশায় স্কুলের কেরানি, লম্বাচোরা গঠন, মুখে সবসময় মিষ্টি হাসি মামির সাথে খেলার জন্য। মামি চুমকি, বয়স ২৫, রং গমের মতো, চুল কোমর ছুঁই ছুঁই, গায়ের গঠন যেন গ্রামের বিলের ঢেউ। যে তার দিকে তাকাতো দাঁড়িয়ে যেত। আর ভাগ্নে দীপ, বয়স ১৮, সদ্য কলেজে ভর্তি, মাথায় এলোমেলো চুল, চোখে কৌতূহল আর চোখে মুখে সবসময় খেলার ফাজলামির ছাপ লেগে থাকত। একদিন মামা মামিকে দেখে ফেলল একসাথে, তারপর থেকে দীপের মাথায় ভূত চেপে বসল ও চায় মামা না থাকলে মামির সাথে থাকবে। এবার আসি আসল ঘটনায়। একদিন দুপুর বেলার শান্ত পাড়াটা ছিল প্রায় নীরব। গরমে মানুষ বাড়ির ভেতরে, আর বাইরে শুধু কুকুর ঘুমুচ্ছে। দীপ সাইকেল ঠেলে মামাবাড়ি এলো। কলেজ ছুটি, তাই মায়ের আদেশ, ২ দিন মামাবাড়ি থেকে ঘুরে আয়। দীপ বাড়িতে ঢুকেই দেখল দরজাটা আধা খোলা। মামি, মামি আছো? বলে ডাকল সে। কোনো শব্দ নেই। জুতো খুলে আস্তে আস্তে ঢুকল। হঠাৎ ওর কানে এলো একরকম চাপা হাসির আওয়াজ। একটু আগালেই, উফ রতন, ধরি না তোকে এখন। কেউ দেখে ফেললে? দেখলে দেখবে বুমা, তুই আজ এত সুন্দর লাগছিস যে আমায় আর থামায় কারো সাধ্য নেই। দীপ থমকে গেল। পর্দার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখল মামি লাল শাড়ি পরে বসে আছেন, মাথায় ঘাম, চোখে লাজুক হাসি। আর মামা পেছন থেকে মামির কানের কাছে ফিসফিস করছেন, মাঝে মাঝে ঠোঁট দিয়ে গালে ঠুকঠাক। দীপের চোখ কপালে। ওর তো হা করা মুখে হাসি আটকায় না। বাপরে, এরা তো পুরো সিনেমা বানিয়ে ফেলছে। ফিসফিস করে হাসল দীপ। দীপ চুপচাপ ব্যাক করে পিছনের ঘরে চলে এলো। মনে মনে বলল, আচ্ছা, মামা মামির খেলা যদি আমি ক্যামেরায় ধরে রাখি, তবে এটা দেখিয়ে খাঁটি চা তো মামির হাত থেকে পাবই। হঠাৎ পেছন থেকে এক হাত কাঁধে পড়তেই চমকে উঠল দীপ। এই যে গোয়েন্দা বাবু, কখন এলে? দীপ ঘাড় ঘুরিয়ে দেখে মামি হাসতে হাসতে তাকিয়ে আছেন। দীপ তো পুরো হকচকিয়ে গেল। আমি মানে? ওই আমি এসেই গু। মামি এবার কোমর বেঁকিয়ে বলল, এই যে এত কথা বলছো, কিন্তু চোখের ভাষা ঠিক বলে দিচ্ছে কিছু একটা দেখে ফেলেছ। দীপ এবার হাসল। আমি তো ভাবলাম তোমরা টিভি দেখছ। হ্যাঁ হ্যাঁ, আমরাও তাই ভাবছিলামও। টিভি না হলে তো খেলাই জমে না গে। মামি হেসে আবার বলল, তবে যা, ফ্রিজে সন্দেশ রেখেছি, খাবি? কিন্তু কারো সামনে যদি টু করিস, তবে তোর জন্য শুধু লেবু জল। দীপ ভাবল, এই মামি তো চুপচাপ আগুন। মামা না থাকলে একদিন আমি। না, সে ভাবনা এখন নয়। আজ শুধু খেলাধুলা, ফাজলামি, আর এই রহস্যময় মামামামির রোমাঞ্চ। ভাগ্নে দীপ হঠাৎ করেই মামামামির এক রহস্যময় কি টিভি খেলা দেখে ফেলেছে। যদিও মামি সেটা গুনগুন হাসিতে সামলে নিয়েছে, কিন্তু দীপের মাথায় চলতে শুরু করেছে এক একটা দুষ্টু ফন্দি। রাতের খাওয়া হয়ে গেছে। মামা একটু গম্ভীর হয়ে খাটে শুয়ে মোবাইল ঘাঁটছিলেন, আর মামি চুপচাপ দীপের পাশে বসে গল্প করছিলেন। দীপ, তোর কলেজে কোনো প্রেম আছে নাকি? মামি চোখে চকচকে দুষ্টু হাসি নিয়ে প্রশ্ন করল। দীপও কম যায় না। বলল, আছে তো। তবে মেয়েটা দেখলেই তোর মতো লাগে, তাই সাহস হয় না। মামি খানিক থমকে গিয়ে বলল, তাই নাকি? মেয়েটা তাহলে বেশ বুদ্ধিমান, তাই না? তবে তোমার মতো যদি হাসতে জানত, তাহলে ভাবতাম জীবনেও ছাড়ব না। দীপ এই বলেই একটু হাসল। মামি এবার ঠোঁট চেপে হেসে বলল, আহারে, তুই যে পুরো মামার মতোই ঝরঝরে কথার ফুলঝুরি। এদিকে মামা একটু খুঁতখুত করে বলল, কি চলছে তোমাদের মধ্যে? বেশি হেসে খেলে ফেলিস না দীপ, ও কিন্তু খুব চালাক। দীপ তো সুযোগ ছাড়ে না। বলে উঠল, মামা, তুমি না থাকলে আমি আর মামি একটা গোয়েন্দা নাটক শুরু করে ফেলি। নাম রাখব লাল শাড়ির রহস্য। মামা হেসে বলল, ওই শাড়ির ভাজে ভাজেই তো রহস্য, তাই লুকিয়ে রাখি গু। সবাই হেসে উঠল। এমন আড্ডার মধ্যে দিয়ে সময় কেটে চলল। কিন্তু দীপ লক্ষ্য করল, মামি মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে ছোট ছোট চোখ মারে। সেই চোখে যেন একরকম খেলা, যেন ইশারা। রাত বাড়তেই মামা বলল, আমি একটু পুকুর পাড়ে হেঁটে আসি। ঘরে থাকো তোরা। দীপ তাড়াতাড়ি বলল, আমি আসছি মামা। সাথে একটু হাঁটব। মামি তখন দীপের হাত ধরে বলল, ওকে ছেড়ে দাও আজ। আমি একা একা ভয় পাচ্ছি, আজ তো ঝড়ো হাওয়া বইছে। তুমি একটু তাড়াতাড়ি এসো। মামা চলে যেতেই দীপ আর মামির চোখাচোখি। দীপ ফিসফিস করে বলল, তুমি তো দেখছি একদম ফিল্মি মামি।
মামি হেসে বলল, আর তুই যে একদম গোয়েন্দা দ্বীপ সেটা বুঝতে দেরি করিনি। তবে মামা ফিরে আসার আগেই তোমায় একটা জিনিস দেখাতে চাই। এই বলে মামি ওর খাটের নিচ থেকে একটা পুতুল বের করল, যেটার গায়ে লাল শাড়ি। এইটা আমার শৈশবের প্রিয় পুতুলও, নাম দিয়েছিলাম চুমকি রানী। তোকে দিলাম আজকের দুষ্টু কথা শুনে পুরস্কার। দ্বীপ পুতুল হাতে নিয়ে বলল, এই চুমকি রানী এখন এক নতুন গল্প বলবে। মামির চোখে দ্বীপ দুষ্টু নায়ক। রাতের ঘরে আলো কম, হাওয়ার শব্দ জানালায়। মামি চুপচাপ বসে আছেন, দ্বীপ চুপচাপ তাকিয়ে। এক দুষ্টু খেলা যেন জমতে চলেছে, অথচ কেউ কিছু বলছে না। মামা পুকুর পাড়ে হেঁটে গেছেন, আর সেই ফাঁকে মামি আর দ্বীপের মধ্যে চলছে মজার খুনসুটি আর কিছু রহস্যময় ইশারা। দ্বীপকে মামি পুরনো পুতুল ও চুমকি রানী উপহার দিয়েছে, যেটা কি না মামির ছোটবেলার স্মৃতি। পুকুর পাড়ে হালকা ঝড়ো হাওয়া বইছে, রাতের অন্ধকারে ঘন মেঘ। মামা গুনগুন করতে করতে হাঁটছেন, আর এদিকে বাড়ির ভেতরে জমে উঠেছে অন্য এক খেলা। দ্বীপ আর মামি বসে আছে খাটে। দ্বীপ বলল, তুমি তো শুধু চুমকি রানী না, তুমি পুরো সিনেমার হিরোইন। মামি হেসে বলল, আর তুই হিরো না হয়ে পুরো ডিরেক্টর। সব কিছুই দেখিস ফোকাস করে। দ্বীপ হাসতে হাসতে বলল, কি করব? এমন মামি তো শুধু সিনেমায় দেখা যায়। এই পাড়ার সব মামির থেকে একদম আলাদা তুমি। মামি এবার একটু চোখ ছোট করে বলল, তুই তো দেখছি বেশি চাটুবাজি শিখে গেছিস। কার কাছে রে? চাটুবাজি না মামি, একদম সত্যি বলছি। তুমিই তো এ পাড়ার লাল শাড়ির রানী। এ কথায় মামির মুখে একটুকরো লাজুক হাওয়া বয়ে গেল। কিন্তু সেই লজ্জা যেন আবার একরকম মজা হয়ে ফিরে এলো। আচ্ছা দ্বীপ, যদি তোকে বলি একটা গোপন কথা শোনাবো, তবে তুই কাউকে বলবি না তো? দ্বীপ চোখ গোল করে বলল, মামি, আমি তো পুরো তালা মারা ডায়েরি। একবার যা বলো সেটা চিরকাল লুকানো থাকে। মামি আস্তে আস্তে বলল, তোর মামা আগে মোটেই এমন মজার ছিল না। আমি বদলে দিয়েছি ওকে। আমি নিজেই শিখিয়েছি কিভাবে ভালোবাসতে হয়, খেলা করতে হয়, এমনকি ফাজলামি কিভাবে করতে হয়। মানে তুমি মামার ট্রেনার ছিলে? দ্বীপ মুখ লুকিয়ে হেসে বলল, ঠিক তাই। আর এখন ভাবছি তোকে দিয়েই একদিন পরীক্ষা নেব। দেখা যাক আমার ট্রেনিং কত কাজে লাগে। এই বলে মামি চোখ টিপল দ্বীপকে। দ্বীপ তো একদম তারপর ধপ করে একটা বালিশ ছুঁড়ে দিল মামির দিকে। এইবার শুরু হোক বালিশ যুদ্ধ, বলে খিলখিল করে হেসে উঠল দ্বীপ। মামিও কম যায় না। বালিশ নিয়ে পাল্টা হামলা। সারা ঘরে কুশোর ঝড়, হাসির শব্দ আর খাটের চটাপট শব্দ। এই খেলাধুলা যখন তুঙ্গে, ঠিক তখনই দরজার খটাস শব্দ। দ্বীপ আর মামি দুজনেই থমকে গেল। কে? কে? আমি, রতন। এই ঝড়ে পায়ে হোঁচ খেয়ে পড়লাম মুখ। দ্বীপ তাড়াতাড়ি বলল, আমি তো বলেছিলাম না মামা, বাইরে এত হাওয়া। আমি আসতামও তোমার সঙ্গে। মামি একটু সামলে বলল, চল তুমি এসো, আমি গরম চা দিচ্ছি। তুমি না থাকলে দ্বীপ তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলল। মামা ঢুকতেই বলল, এই ছেলে, তুই আমার বুকে হাসাতে জানিসও ভালোই, তবে বেশি হাসালি তোকে আমি কাতুকুতু দেব। চায়ের কাপে ভরছে ধোয়া, আর সেই ধোয়ার আড়ালে জমছে মামিভাগ্নের অদেখা এক খুনসুটি। হাসি, খেলা আর এক রহস্যময় দৃষ্টিতে শেষ হলো এই রাতটা। মামি আর দ্বীপের বালিশ যুদ্ধ চলছিল, তখন হঠাৎ মামা ফিরে আসে। কিছুটা রহস্য, কিছুটা লাজ, আর অনেকটা ফাজলামির মধ্য দিয়ে রাতটা কেটে যায়। গরম দুপুর, রোদের চাঁদিটা যেন পাড়ার মাথায় বসে আগুন ঢালছে। পাখার নিচে বসে মামা ঘুমোচ্ছে, আর মামি ঢুকেছেন রান্নাঘরে। দীপও চুপি চুপি সেখানে ঢুকে পড়ল। মামি, কি রান্না হচ্ছে আজ? হালকা গলায় দ্বীপ বলল। মামি পেছনে ফিরেই হেসে বলল, তুই তো দেখি দুপুরেও তল্লাশি চালাচ্ছিস। খিদে পেয়েছে? না, তোমায় দেখতে ইচ্ছে করল তাই চলে এলামও। দ্বীপ এক চিমটি হাসি দিয়ে বলল। মামি একটা লাল রঙের গামছা কোমরে পেঁচিয়ে নিয়েছেন, হাত গুটিয়ে তরকারি কেটেছেন। গায়ের ঘাম মাখানো সেই চেহারায় যেন একটা গ্রাম্য মাধুর্য ছড়িয়ে আছে। দ্বীপ একটু চুপ করে দাঁড়িয়ে রইল। এই যে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? মামি জিজ্ঞেস করল। ভাবছি, তুমি যদি এই রকমভাবে কোনো সিনেমার পোস্টারে থাকতে, তবে পুরো পাড়া সেই সিনেমা দেখতে যেত। মামি এবার হাসতে হাসতে বলল, সিনেমা? তুই তো দেখি আজকাল পুরো সিনেমাবাজ হয়ে গেছিস। মনে হয় তোর একটা ক্যামেরা থাকা দরকার। দ্বীপ বলল, ক্যামেরা থাকলে আজই একটা ছবি তুলতাম, নাম দিতামও গামছায় ঘাম মাখা রান্নাঘরের রানী। মামি হাঁ করে তাকিয়ে থাকল এক মুহূর্ত। তারপর হেসে বলল,
তুই যে 1 নম্বরের বদমাশ সেটা এখন ভালোই বুঝছি গু। রান্নাঘরের একটা কোনায় দীপ বসে মামির রান্না দেখা শুরু করল। হালকা ঘামে ভেজা মামির কপাল, গলার নিচে একটু একটু ঘাম ঝরছে, কিন্তু সেই সব কিছুর মধ্যে একটা অদ্ভুত শান্ত রসিকতা। হঠাৎ মামি বলল, এই যে গোয়েন্দা বাবু, একটুখানি লঙ্কা নিয়ে আয় তো বারান্দা থেকে গু। দীপ বলল, ঠিক আছে, কিন্তু শর্তে গু। কি শর্ত? তুমি যদি বলো তোমার চোখে চোখ রেখে লঙ্কা আনো গো হিরো, তাহলে আনব। মামি হেসে বলল, তোর নাটক দেখে একদিন আমি খাটে গিয়ে গড়িয়ে পড়ব। সে তো ভালোই, আমি ধরতে তো পারবো তোমায়। মামি একটু থেমে হেসে বলল, ঠিক আছে হিরো, যাও তো, লঙ্কা আনো আমার চোখে চোখ রেখে। তবে কথা রাখবে, কোনো কথা বাইরে ফাঁস করবে না। দীপ এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, তুমি যদি বলো না, তবে আমি বলে দেব তুমি রাতে বালিশ যুদ্ধতে হেরে গেছ। মামি এবার পেছন থেকে একটা চামচ ছুঁড়ে মারল দীপের দিকে। তুই একদম আমার পিঠে পাকা ধান। এদিকে ঘরের ভেতরে মামা হঠাৎ উঠে পড়ল আর বলল, চুমকি, আমার শার্টটা কই? দীপ আর মামি একসঙ্গে চিৎকার করে বলল, শার্ট না খুঁজে এসো, এখানে সিনেমা চলছে। রান্নাঘরের গন্ধে যেমন ঝাল, তেমনি সেই ঝালের ফাঁকে জমে উঠছে এক অদ্ভুত খেলা। মামিভাগ্নে যেন প্রতিদিন এক নতুন গল্পর দৃশ্য রচনা করছে। দুপুরের রান্নাঘরে মামিভাগ্নের ফাজলামি জমে উঠেছিল। দীপের ঠাট্টামজায় ঘর যেন সিনেমার সেটে পরিণত হয়েছিল। রান্না, হাসি আর মামার হঠাৎ ডাকে সব মিলিয়ে জমজমাট এক পর্ব কেটে গেল। গরম দুপুর শেষে একটু একটু করে কালো মেঘ জমে উঠল আকাশে। ছায়ে ছায়ে ভিজে উঠল চারদিক। মামা বাইরে কাজে গেলেন। বললেন, আমি পুকুর ঘাটে একটু কাজ দেখে আসি, দেরি হবে না গি। দীপ জানালো সে একটু হাঁটতে যাবে, কিন্তু গন্তব্য একটাই, পুকুর ঘাট। পুকুরটা বাড়ির একটু পেছনেই। আর পুকুর ঘাট মানেই যেন মামির রাজত্ব। দুপুরবেলায় অনেক সময় মামি একা গিয়েই কাপড় ধুয়ে আসে। দীপ জানে আজও তার ব্যতিক্রম হবে না। পুকুরের ধারে গাছের আড়ালে দাঁড়িয়ে দীপ দেখল, মামি সাদা শাড়িতে পা জলে ভেজানো অবস্থায় বসে আছেন। চুল খোলা, চোখে একটানা তাকানো জলে। দীপ আস্তে করে বলল, মামি, তুমি তো দেখি জলপরি। মামি পেছনে ফিরে চমকে বলল, এই দীপ, এখানে কবে এলে? আমি তো ভাবলাম পুকুরের কচ্ছপ এসে কথা বলছে। তোমার রূপে কচ্ছপও কথা বলতে বাধ্য হবে। মামি একটু জল ছিটিয়ে বলল, এইসব ঢঙের কথা বলে আমাকে জ্বালিও না গি। দীপ ধীরে ধীরে পারে গিয়ে বসল। ওর চোখে যেন আলাদা রকমের আলো। জানো মামি, এই পুকুর ঘাটটা আমার খুব প্রিয়। ছোটবেলায় যখন তোমরা বিয়ে করো, তখন তোমায় প্রথম এখানেই দেখেছিলাম গু। মামি একটু অবাক হয়ে বলল, তাই নাকি? তখন তো তুই ছিলি টুনটুনি পাখির মতো। এখন একদম ধরফর করা মাছ। দীপ হেসে বলল, আর তুমি এখনো জলকন্যার মতোই আছো, যাকে দেখলে যেন রোদবাদলের মাঝেও রামধনু হয়ে ওঠে গি। মামি এবার একটু থেমে বলল, তুই যে দিন দিন বেশ মুখপাকা হয়ে যাচ্ছিস। তবে ভালো লাগে তোর এই দুষ্টু কথাগুলো। পেছনে হঠাৎ একটা শব্দ। মামি চট করে বলল, চুপ, কেউ বুঝি এলো। দীপ পেছন দিকে তাকিয়ে দেখল, একটা ছাগল ঢুকেছে পুকুর ঘাটে। দুজনেই হাফ ছেড়ে হেসে ফেলল। মামি এবার দীপকে বলল, আজ একটা গোপন কথা বলি। এই পুকুরে একসময় আমি আর তোর মামা পাথর ছুঁড়ে প্রতিযোগিতা করতাম, কে বেশি গোল ফেলে তরঙ্গ তুলতে পারে। তাহলে আজ আমার সঙ্গে খেলবে? দীপ বলল। মামি মুচকি হেসে বলল, খেলব, তবে শর্তে, হারলে আমাকে 1 কাপ চা বানিয়ে দিতে হবে। ডান। কিন্তু তুমি হারলে? তাহলে তোকে দিব এক গোপন পুরস্কার। পুকুর ঘাটে পাথর ছোড়ার সেই খেলা শুরু হলো। প্রতিবারই তরঙ্গ উঠছে, সঙ্গে উঠছে হাসির ঢেউ। আর সেই ঢেউয়ের ভিতর গোপনে জমে উঠছে এক সম্পর্ক, যেটা যেন খেলার মোড়কে লুকোনো একটা আগুন। পুকুর ঘাটে মামিভাগ্নের মাঝে জমেছিল পাথর ছুঁড়ে তরঙ্গ তোলার খেলা। খেলার ফাঁকে হাসি, দৃষ্টির লুকোচুরি আর এক অজানা টান যেন দুজনের মধ্যে আরও গভীর করে তুলেছে সম্পর্কটা। রাত নামার সঙ্গে সঙ্গে আকাশ যেন হঠাৎই কেঁদে উঠল। টিপটিপ বৃষ্টি শুরু হলো, আর ধীরে ধীরে ঝমঝম শব্দ করে ছাতা ছুঁয়ে নামতে লাগল জল। বাড়ির ভেতরে সবাই ব্যস্ত, 25টা ছাতার মতো ঘরের চাল থেকে পানি পড়ছে, সেই পানি মোছা, হ্যারিকেন জ্বালানো, চায়ের জল বসানো। দীপ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, এই বৃষ্টি না মামি, মনটাও ভিজিয়ে দেয়। মামি চুপচাপ খাটে বসে চায়ের কাপ হাতে বলল, মন ভিজলেও শরীর যেন না ভিজে। এই ঠান্ডায় গা ভিজালে সর্দি লেগে যাবে।
দীপ একটু হাসল। সর্দি লাগলে তো কাঁথার নিচে তোমার পাশে গায়ে গা লাগিয়ে শুয়ে থাকব, তখন তুমি তো আর তাড়াতে পারবে না। মামি চোখ বড় করে বলল, তুই তো দেখি এক্কেবারে সর্দি জ্বর চাইছিস ইচ্ছে করে। ঠিক তখনই বিদ্যুৎ চমকাল। পুরো ঘর থমকে গেল। বিদ্যুৎ চলে গেল। মামা পাশের ঘর থেকে বলল, চুমকি, কাঁথাটা বার করো তো, আজ বৃষ্টি বেশি। সবাই একসঙ্গে শুই যেন গায়ে ঠান্ডা না লাগে। দীপ মনে মনে বলল, এটাই তো সুযোগ। ঘরের মেঝেতে পেতে দেওয়া হলো একটা মোটা তোষক, তার উপর বড় একটা কাঁথা। মামা একদিকে, মাঝখানে মামি, আর একদিকে দীপ। কাঁথার তলায় নরম আলো, আর ঠান্ডা হাওয়ায় জমে উঠেছে নীরবতা। হঠাৎ দীপ কাশতে কাশতে বলল, উফ মামি, গলা শুকিয়ে গেল, একটু জল দেবে? মামি বলল, এই বৃষ্টিতে তো উঠে রান্নাঘর পর্যন্ত যেতে ইচ্ছে করছে না। তাহলে তুমি মুখ দিয়ে একটা শব্দ করো, আমি সেটা শুনেই জল ভুলে যাব। কি শব্দ? দীপ, তুই আমার দুষ্টু হিরো, এইটাই বলো না। মামি চাপা গলায় হেসে বলল, আচ্ছা দীপ, তুই আমার দুষ্টু হিরো। মামা পাশে ঘুমিয়ে পড়েছেন। দীপ আর মামি চুপচাপ শুয়ে, কিন্তু মাঝে মাঝেই হালকা কাঁথা নাড়া দিচ্ছে বাতাসের মতো করে। হঠাৎ দীপ কাশতে কাশতে বলল, মামি, একটু তোমার হাতটা দাও না, আমি ভয় পাচ্ছি বাজ পড়ে যাবে মনে হয় কি। মামি আস্তে করে দীপের হাত ধরল আর বলল, তুই তো একদম বাচ্চা ছেলে রয়ে গেছিস রে। দীপ কানে কানে ফিসফিস করে বলল, তোমার সামনে থাকলে নিজেকে ছোট করে রাখতেই ভালো লাগে কি। মামি চুপচাপ থাকল। বৃষ্টির শব্দ, কাঁথার নিচে ঘামের হালকা গন্ধ, আর সেই না বলা কথার অনুভূতি রাতটাকে যেন অন্যরকম করে তুলল। বৃষ্টির রাতে কাঁথার নিচে যা দেখা যায় না, তাই যেন সবচেয়ে বেশি অনুভব করা যায়। দীপ আর মামির মধ্যে জমে উঠল এমন এক খেলা যা শব্দহীন, অথচ নিঃশব্দেই বলে দেয় সব। রাজু চুপচাপ দাঁড়িয়েছিল। মামি তখন দরজার কাছে এসে একবারে ফিসফিস করে বলল, বাহ রাজু, এত চুপচাপ থাকলে তো গোয়েন্দা হতে পারিস। রাজুর মুখ লাল হয়ে উঠল। সে শুধু বলল, না মানে, আমি তো কিছু দেখিনি মামি। মামি হেসে বলল, দেখিসনি? তাই তো বলছি, অন্ধকারে অনেক কিছু চোখে পড়েই না গে। মামার তখন গলা থেকে আওয়াজ এলো, কে ওখানে? মামি বলল, কিছু না, পাখি উড়ে গেছিল। রাজু বারান্দায় দাঁড়িয়েছিল। মামা কিছু না বলে চুপ করে গেলেন। রাজু তখনও হাঁ করে মামির হাসির অর্থ বোঝার চেষ্টা করছিল। হঠাৎ মামি হাত ধরে রাজুকে বারান্দা থেকে নিয়ে এলেন ভেতরে। ভাগ্নেরা কিন্তু এখন অনেক চতুর হয়, বলল মামি হেসে। রাজু কেমন যেন লজ্জা আর মজার মাঝে পড়ে গেল। পরদিন দুপুরে হঠাৎ করে বৃষ্টি নামল। মামা তখন দোকানে, মামি ঘরের জানালায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। রাজুও পাশে গিয়ে দাঁড়াল। মামি বলল, এই বৃষ্টিতে কেউ বাইরে থাকলে ভিজে একেবারে কাক হয়ে যেত। রাজু হেসে বলল, আর কেউ যদি ভেতর থেকে দেখে তার কি মনে হয়? তখন তো তার মনে হয় ছাতা না থাকলে কারো কাঁধেই ভরসা করা ভালো। মামির কথার ছাদে ছিল দুষ্টুমি, কিন্তু স্বরে ছিল এক ধরনের কোমল শান্ততা। রাজু চুপ করে গেল। মামি এবার বলল, তোর চেহারা দেখলে মনে হয় চোখে অনেক প্রশ্ন, আর মনে ছোট্ট একটা সিনেমা চলছে। রাজু মাথা নিচু করে বলল, সিনেমা তো সব সময় দেখা যায় না, কিছু অনুভব করলেই হয় কি। মামি হঠাৎ হেসে বলল, বাহ, ভাবনার খেলা খেলতে শিখেছ ভালোই। সন্ধ্যায় মামা ফিরে এলেন। মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে হাসি। রাজু, কাল তোর ফিরবার কথা না? রাজু মাথা ঝাঁকালো। মামি তখন রান্নাঘর থেকে বেরিয়ে বলল, আরেকদিন থেকে যাস না রাজু, বৃষ্টি হচ্ছে, পথে কষ্ট হবে। রাজু বলল, না মামি, কাল কলেজের একটা কাজ আছে, কিন্তু এই কয়টা দিন মনে থাকবে অনেক দিন। মামা হেসে বলল, এইবারের মতো রেখে দিলাম, তবে আবার আয় কিন্তু। রাতে খাওয়ার পর রাজু ব্যাগ গুছাতে লাগল। মামি এসে পাশে দাঁড়িয়ে বলল, তোর চোখে কি গল্প জমেছে রে রাজু? রাজু একবার চেয়ে বলল, মামি, কিছু গল্প কখনো মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায়। মামি কাঁধে হাত রেখে বলল, ঠিক বলেছিস, এবার গেলে আবার ফিরে আয়, গল্পগুলোকে শেষ না করে রেখে গেলি যেন। রাজু হেসে বলল, তবে একদিন শেষ করব, যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে।
তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন গু। আর বন্ধুরা, আমাদের এই দুষ্টুরানী ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না গে।